নমস্কার। পাঁচমিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয় অস্ট্রেলিয়া পারলো, আমরা কি পারবো? অস্ট্রেলিয়া কি পারলো, আমরা কবে পারবো? তাই নিয়েই আজকের পর্ব। অনেকেরই জানা আছে গত ডিসেম্বরে অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করেছে। টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মগুলি তারা ছোটদের জন্য বন্ধ করে দিয়েছে। অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তে সারা বিশ্বেই আলোড়ন পড়ে গেছে। ফ্রান্স ইতিমধ্যে এই ধরনের আইন করা যায় কিনা তা নিয়ে চিন্তা ভাবনা করছে। ফ্রান্সের মতো অনেক দেশইও এই নিয়ে ভাবছে। আর আমাদের দেশেও এই নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছে। মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি জি জয়াচন্দ্রন এবং বিচারপতি কে কে রামকৃষ্ণনের ডিভিশন বেঞ্চ কেন্দ্র সরকারকে এই ধরনের আইন করা যায় কিনা তা খতিয়ে দেখতে বলেছে। আর এই বিষয় নিয়ে আমরা কথা বলবো অধ্যাপিকা এবং মনোবিদ সায়ন্তনী ভট্টাচার্যের সঙ্গে। সায়ন্তনী, আপনাকে স্বাগত পাঁচমিশালিতে। নমস্কার। অনুষ্ঠান শুরু করার আগে আপনার অনুমতি নিয়ে ছোট্ট একটা ঘটনা যদি বলি তাহলে আমাদের দর্শকদেরও সুবিধা হবে, আপনারও বলতে সুবিধে হবে। আমাদের বাড়িতে যিনি গৃহ সহায়িকার কাজ করেন তার একটি বছর ১৪ নাতনি আছে। ওনার একটি মোবাইল, উনি যেহেতু অনেক বাড়িতে কাজ করেন মোবাইলটা উনি নিয়ে যান, কিন্তু নাতনির দাবি যে মোবাইলটা রেখে যেতে হবে। উনি একদিন সেটা না শুনে মোবাইলটা নিয়ে চলে গেছেন, কারণ তাতে ওনার কাজের সুবিধে হয়। কিছুক্ষণ পরেই তার বাড়িতে তার মোবাইলে ফোন, প্রতিবেশী একজন ফোন করে তাকে বলছেন তুমি শিগগির এসো, তোমার বাড়িতে ভীষণ ঘটনা ঘটে গেছে। উনি বলছেন কি হয়েছে? বলছে তুমি শিগগির বাড়ি এসো। বাড়ি ফিরেছেন যখন উনি দেখছেন বাড়ির সামনে ভিড়। কি হয়েছে না, ওর ১৪ বছরের নাতনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছিল। কেন আত্মহত্যা? কারণ দিদা মোবাইলটা রেখে যায়নি। তো এই যদি পরিস্থিতি হয় তাহলে বাবা মা কি করবে? আর এই ঘটনার রেশ ধরে প্রথমে আপনার কাছে জানতে চাই, এই সোশ্যাল মিডিয়া কি শৈশবটা নষ্ট করে দিচ্ছে? দেখুন, যদি এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি বলি, ধরুন সোশ্যাল মিডিয়া নষ্ট করে দিচ্ছে এই কথাটায় আমি পরে গিয়ে, আগে যেহেতু আপনি ঘটনাটা বলেছেন তার উপরে যদি আমরা কথা বলি, তাহলে দেখুন এই ঘটনাটা আমি যদি ধরে নিই যে এটা বাচ্চাটার একটা সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন, মোবাইল ফোন অ্যাডিকশন, এবং যে কারণে, এবং আমি অ্যাডিকশন কথাটা কেন ব্যবহার করলাম, যেমন নেশার বস্তু, যারা যে জিনিসের নেশা করেন তারা সেই নেশার বস্তুটা না পেলে যেমন তার মধ্যে থেকে একটা অদ্ভুত জৈবিক এমন একটা, এটা আমাদের শরীরের ভেতরকারই অভ্যন্তরীণ আমার এমন ভাবে শরীরের আমার নিউরো ট্রান্সমিটার আর বাকি জিনিসগুলো ফায়ার করে যে আমার জিনিসটা তক্ষুনি চাই, এবং না পেলে সেইখান থেকে শরীর যে উইথড্রল সিমটমস দিতে থাকে তার সাথে সাথে রিলেট করে আমার মধ্যেও যে চঞ্চলতা, যে অসুবিধাগুলো দেখা যায় যখন আমি মোবাইল ফোনটাকে না পেয়েও এই ধরনের কোনো আচরণ করছি, তাহলে নিশ্চয়ই তার প্রতি আমার একটা অ্যাডিকশন আছে। তাহলে যখন আমি নেশা বা অ্যাডিকশন এই ধরনের ব্যবহার করছি, তাহলে এটুকু বোঝা যায় এই জিনিসটা নিশ্চয়ই একদিনের ব্যবহারে গড়ে ওঠেনি। আজকে যে ঘটনাটা এতদিন ধরে ঘটছে, যেমন আপনি বলছিলেন যে একদিন রেখে আসেনি, তার মানে কিন্তু এর আগে বহুদিন উনি রেখে এসেছেন। তার মানে ঘটনাটা একদিনের নয়, এটা যে কোনো একদিনের হঠাৎ একটা স্পার অফ দ্য মুমেন্টে যে সে গিয়ে একটা এরকম ঘটনা ঘটিয়ে ফেলছিল তা কিন্তু নয়। এই কথাটা বলার পেছনে আমার কারণ হচ্ছে এটা বোঝানো যে যে কোনো জিনিস আমরা লাস্টে স্টেপ নেব, এই কথাটা যদি আমি আগের থেকে ভাবি তাহলে কিন্তু মুশকিল। আমাকে এটা বুঝতে হবে, এই যে এখন আমরা বিভিন্ন ধরনের ধারণা আনছি যে বাচ্চাদের স্ক্রিন টাইম কমানো হোক, সেটা বেড়ে যাওয়ার পরে না ভেবে যদি প্রথম থেকেই বাবা মা বা অভিভাবক যে বাড়িতে আছেন, সেটা যে নট নেসেসারিলি যে তার বাবা মাই হতে হবে এরকম কোনো ব্যাপার নেই, যে কোনো অভিভাবক যে বাচ্চাটির খেয়াল রাখে সে যদি প্রথম থেকেই এই ব্যাপারটাতে একটু কেয়ারফুল হয়ে ওঠেন যে ঠিক কতটা স্ক্রিন টাইম আমি অ্যালাউ করব আমার বাচ্চাকে, তাহলে কিন্তু এই ধরনের ঘটনাগুলো হয়তো হওয়ার আগে থেকেই আমরা একটা প্রোটেকশনের জায়গা তৈরি করতে পারি। এইবারে দ্বিতীয় কথা, আপনি, এটা আমি এইটার পরিপ্রেক্ষিতে বললাম যে ঘটনাটা ঘটলো অত্যন্ত দুঃখজনক, কিন্তু এটা কিন্তু অনেক আগে থেকে, মানে কারণ হয়ে গেলে আটকানো তো যায় না, একটা জিনিস আপনার প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে সেটা কমানো সম্ভব নয়। তা আমাদের প্রথম থেকে যদি এগুলো নিয়ে আমরা আলোচনা করি বা ভাবি, তাহলে সেগুলোকে আটকানো সম্ভব।
এবার এই শৈশব কেড়ে নিচ্ছে কিনা। দেখুন, শৈশবের মধ্যে কথাটার মধ্যে একটা চঞ্চলতা আছে। আমরা শৈশবকে যেভাবে ভাবি, এবং আমাদের শুধু আমরা নই, কবি লেখক যে কোনো কথার মধ্যে আমরা যদি দেখি, তাহলে শৈশব কিন্তু অ্যাকচুয়ালি আমরা রিলেট করি প্রাণোচ্ছলতার সাথে, যেখানে আমার কোনো চিন্তা নেই, আমি কোনো জিনিসকে নিয়ে ওভার থিঙ্ক করি না, আমি খুব ন্যাচারাল, যেখানে আমি খুব স্বতঃস্ফূর্ত ভাবে যে কোনো জিনিসের মধ্যে নিজেকে ঢেলে দিতে পারি, নতুন করে তৈরি করতে পারি, নতুন কিছু করার ইচ্ছা। এবারে কি হয়ে যাচ্ছে, যখনই আমি এটা বলছি, দেখুন ভাবলেই কিন্তু শৈশব বা এই ধরনের যে ট্রেড গুলো আমি আপনাকে এক্ষুনি বললাম, আমার চোখের সামনে একটা এরকম কোনো চিত্র কি ভেসে উঠছে না, যে কেউ হয়তো দৌড়ে বেড়াচ্ছে, কেউ খেলে বেড়াচ্ছে, কেউ হয়তো ঘুড়ি নিয়ে উঠছে, কেউ হয়তো দুষ্টুমি করছে। এই যে প্রাণোচ্ছলতা, তার মানে অ্যাক্টিভিটি, মোবাইল কিন্তু আমাদের অ্যাক্টিভিটিটাই কেড়ে নিচ্ছে। আমরা অ্যাক্টিভিটি বলতে যদি খেলা ধরি, আমি যদিও অ্যাক্টিভিটি বলতে শুধু খেলা নয়, কিন্তু আমি তবুও বলছি, যদি আমরা ধরে নিই আমাদের ছোটবেলার খেলাগুলোই আমাদের অ্যাক্টিভিটি, সেটা দৌড়ে দৌড়ে নাম পাতাপাতি হোক, কুমিরডাঙ্গা হোক, ফুটবল হোক, ক্রিকেট হোক কি ব্যাডমিন্টন, এই ধরনের খেলা বা যে কোনো জিনিসের সাথে বা অন্য যে কোনো অ্যাক্টিভিটি আমরা যেগুলো কিনা আগে বন্ধুদের সাথে করতাম, এই মোবাইল আসার জন্য, যে এই যে মোবাইলের জন্যে, এবং মোবাইল আসার অনেক আগে আমাদের কাছে টিভি গেমস বলে একটা জিনিস এসে গেছিল। বাচ্চা বাড়িতে বসে খেলবে, খেলবে কার সাথে? কম্পিউটারের সাথে। মানে আমরা যে ধরনের গেমগুলো বন্ধুদের সাথে খেলে অভ্যস্ত ছিলাম, সেইগুলো আমাকে কতগুলো মেকি ফ্রেন্ড, ফেক ফ্রেন্ডস বা নন রিয়েল ফ্রেন্ডসদের সাথে খেলতে হচ্ছে, তাও কিনা টিভিতে বসে, যেখানে আমি হয়তো খেলার মাধুর্যটা দেখতে পাচ্ছি, যে আমি গোল করছি কি করছি, কিন্তু আমার নিজস্ব তাতে কোনো ইনভলভমেন্ট নেই। তার সাথে সাথে যদি আমার মনে থাকে, তাহলে ছোটবেলায় আমরা একটা রচনা লিখতাম, খেলাধুলা ও নিয়মানুবর্তিতা, এবং তার সাথে কিন্তু শুধু নিয়মানুবর্তিতা নয়, আমরা আরো খেলাধুলার সাথে আরো কিছু জিনিস শিখতাম, যেটা হচ্ছে বন্ধুদের সাথে সময়টা ভাগ করে নেওয়া। যদি যখন আমি ফুটবল, ক্রিকেট বা যে কোনো জিনিস খেলছি, এই যে বন্ধুরা একসাথে কোনো জিনিসকে শেয়ার করে খেলা বা শেয়ার করে জিনিসগুলোকে ব্যবহার করা, এই শেয়ারিং গুলো কিন্তু ওরা ছোটবেলা থেকে এখন আর শিখছে না, যেটার জন্য শৈশবের যেটা মেন আমেজ, যেটা আমরা বলছি যে তাকে কোনো চিন্তা করতে হবে না, সে নিজের মতন করে থাকবে, মজায় থাকবে, সে বিভিন্ন অ্যাক্টিভ একটা বাচ্চা থাকবে, তার অনেক বন্ধু বান্ধবের সাথে শুধুমাত্র কি খেলাধুলো, কথাবার্তা, আমার মনের কথা। আজকে বাবার সাথে ঝগড়া করে এসে ছোট্ট ছোট্ট বাচ্চা যখন আজকে কাঁদতে কাঁদতে খেলার মাঠে আসছে, এরকম ঘটনাও তো আমাদের ছোটবেলায় আমরা দেখেছি, যে বাবা বকেছে বা মা বকেছে, বা খেলার মাঠ থেকে কাঁদতে কাঁদতে বাড়ি গেছে কারণ সে দেরি করে ফিরেছে। এই যে দুঃখ কষ্টগুলো আমরা শেয়ার করতে শিখছি এই বন্ধুদের সাথে, এই জায়গাগুলো শৈশবে খুব প্রয়োজন, যার সাথে কিন্তু এইগুলো ভীষণ ভাবে প্রয়োজন। মোবাইল হয়ে যাওয়াতে তাহলে কিন্তু আপনি বলতে চাইছেন যে এই যে স্ক্রিন শেয়ারটা আমরা এখন না করে আরো আগে থেকে আটকানোর চেষ্টা করা উচিত ছিল, তাহলে হয়তো কোনো ফল। স্ক্রিন শেয়ার মানে যেটা তারা মোবাইলে যেটা ব্যবহার করছে আর কি, মোবাইল দেখা, হ্যাঁ, সেটা সেটা যদি আরো আগে আটকানো যেত। কিন্তু এখনকার অভিভাবকরা, তারা তো ওয়ার্কিং পেরেন্টস, তারা বাচ্চাকে সময় দিতে পারছেন না, তারা পেরে উঠছেন না। বাচ্চাকে কোনো মতে খাইয়ে অফিসে যাবেন, তাকে স্কুলে দেবেন, ওই মোবাইলটা দেখিয়ে তাড়াতাড়ি খাওয়াচ্ছেন। তাহলে এর সমাধানটা কি হবে? আচ্ছা, একটা কথা আমি বলেছি, স্ক্রিন টাইম কমানো। কমানো মানে আমি কতটা তাকে ব্যবহার করতে দেব, সেক্ষেত্রে আমার একটা জাজমেন্টের জায়গা থাকবে, আমার একটা ডিসক্রিশন থাকবে। এরকম যদি হয় যে আমি সময় বেঁধে দিচ্ছি, যে সারাদিনের এই 1 ঘন্টা সময়টা তোমার মোবাইলের সাথে আমি তোমাকে দিচ্ছি থাকতে, সেটা বিশেষ আপনার কারণেই আমি ধরে নিলাম, প্লাস আরো কিছু কারণ হতে পারে, কারণ মোবাইলের কিছু পজিটিভ দিকও তো আছে, কারণ আমরা কিন্তু এখন পোস্ট কোভিড টাইমে আমরা দেখছি এই আমাদের মোবাইলের বা ইয়েতে আমরা গুগল ধরে পড়াশোনার প্রচুর জায়গাতেও কিন্তু আমরা রয়েছি, এবং আমাদের অনেক কিছুর ক্ষেত্রে আরো মোবাইল হ্যাঁ, আমার 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 পরের প্রশ্নটা এটাই ছিল যে সোশ্যাল মিডিয়ার কি কোনো ভালো দিক নেই? তারও তো অনেক ভালো দিক থাকতে পারে। অবশ্যই
অবশ্যই আছে, কারণ এই গ্লোবালাইজেশনের যুগে আমি এক জায়গায় বসে আমি আমেরিকায় পেপার প্রেজেন্ট করতে পারা, বা আমার এইখানে কলকাতায় বসে অন্য দেশে কি হচ্ছে সেটা শুধু জেনে ফেলাই নয়, তাদের বিভিন্ন স্কুলের প্রজেক্টে বা কিছুতে সেখানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করা। বহু ক্ষেত্রে আমরা দেখেছি স্টুডেন্টদেরকে বলানো, মানে এখন এক ধরনের কম্পিটিশন পর্যন্ত হচ্ছে যেখানে ইন্টারন্যাশনালি আপনি বাড়ি থেকে বসে আপনার ওয়ার্ক আপনি সাবমিট করতে পারছেন অনলাইনে, এবং সেখান থেকে সেটা জাজড হচ্ছে। আপনি হয়তো এখানে বসে বিভিন্ন জায়গায় মানে অল ওভার ওয়ার্ল্ড অ্যাক্সেস পাচ্ছেন। এগুলো সবই তো আপনার এই মোবাইলের এত সুন্দরভাবে, যেভাবে আমাদের জিনিসগুলো টেকনোলজিক্যালি অ্যাডভান্সমেন্ট যত হচ্ছে, তত এই জিনিসের দরজাগুলো খুলে যাচ্ছে। যে কোনো জিনিসের অ্যাডভান্সমেন্ট তো পজিটিভ সাইডস মাথায় রেখেই হয়। ইউজ আর মিস ইউজের মধ্যে একটা পার্থক্য আছে। যে কোনো জিনিসের ইউজেজটা কিন্তু কখনোই তার ব্যাড ইম্প্যাক্ট গুলোকে ধরে দেখা হয় না, বেসিক্যালি মিস ইউজ থেকে শুরু হয়। যে কারণেই আমি কিন্তু বললাম স্ক্রিন টাইমটা আমার যদি প্রয়োজন হয় বাচ্চাকে খাওয়ানোর টাইমে, ঠিক আছে, খাওয়ানোর 1 ঘন্টার সময় বা খাওয়ানোর 8 ঘন্টার সময়, বা আমি বেঁধে দিলাম এই সময়টুকু 1 ঘন্টা তোমার মোবাইলে তুমি দেখতে পারো, কিন্তু তারপরে আর নয়। এবং এইটাই কিন্তু বাচ্চার হ্যাবিট ফরমেশন হবে। আমরা অভ্যাসটা ভুলে গেলে হবে না। আমাদের অভ্যাস কিন্তু একদিনে তৈরি হয় না। আমি যদি প্রথম থেকে বাচ্চাকে এই নিয়মে বেঁধে ফেলি যে তোমার এটাই নিয়ম, এটাই চলার ধারা, বাচ্চা তো এভাবেই বড় হবে, সুতরাং তার তো তখন অভ্যাসটা ঘাটতি হবে না। কিন্তু আমি তাকে কখনোই বারণ করিনি সে রেগুলারলি ফোনটা ব্যবহার করে, আজকে আমি হঠাৎ বললাম এখন তুমি মোবাইলটা পাবে না কারণ আমার কাজে অসুবিধা হচ্ছে, তাহলে তার তো অভ্যাসটা সেখানে আটকে গেল, কারণ তার তো হ্যাবিট মোবাইলটা ব্যবহার করা। তাই সেক্ষেত্রে আমি তাহলে বলেছি যে স্ক্রিন টাইমটা আমাদের খেয়াল রাখতে হবে। এই যে আইন হয়েছে অস্ট্রেলিয়ায়, আপনি কি মনে করেন আইন করে এইগুলো বন্ধ করা সম্ভব? দেখুন, আইনের একটা জায়গা আছে এবং এটা করাটা গুরুত্বপূর্ণ। কেন? কারণ আইনটা কিন্তু হয়েছে মিসইউজের জন্য নয়, মেন্টাল হেলথকে মাথায় রেখে। এই মেন্টাল হেলথকে মাথায় রাখার কারণটা কিন্তু শুধুমাত্র মোবাইলের ইউজেজ নয়, মোবাইলে সে গেম খেলছে কিনা সেটার জন্য নয়, তার থেকেও বড় যে জায়গাগুলো হচ্ছে সেগুলো হচ্ছে বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস, সেখান থেকে যে ইনফরমেশন শেয়ার হচ্ছে। বেসিক্যালি কি হচ্ছে, আমরা প্রথমেই ভুলে যাচ্ছি যে শব্দটা যখন সোশ্যাল মিডিয়ার আগেও দ্যাট ইজ আ ভার্চুয়াল ওয়ার্ল্ড, এবং যখনই ভার্চুয়াল বলছি কথাটা কিন্তু নন রিয়েল। নন রিয়েল মানে কিন্তু সেটার এক্সিস্টেন্স নেই, ইট ইজ নট রিয়েল। আমি একটা নন রিয়েল ওয়ার্ল্ডকে, সেই জিনিসটাকে আমি সত্যি মনে করে সেটাকে তার স্ট্যান্ডার্ড মনে করে যখন নিজের লাইফস্টাইলটা তার মতন করে সাজাতে চাইছি, তখন আমার মনে হচ্ছে আমি সেটাকে পেরে উঠছি না। কি করে পেরে উঠবো যেটা রিয়েলিটিতে এক্সিস্টই করে না? আপনি এমন একটা স্টেশনের টিকিট কেটে নামতে চাইছেন যে স্টেশনটা এক্সিস্ট করে না, আপনি তাহলে কোথায় নামবেন? আপনার যাত্রা তো কখনো শেষ হবে না, আপনাকে তো চলতেই থাকতে হবে। এই ঘটনাটাও তাই। তো সেক্ষেত্রে জেনারেলি হয়ে যাচ্ছে কি, এই ধরনের কিছু অস্পষ্ট বা আমি যেটা বললাম নন রিয়েল কিছু স্ট্যান্ডার্ডকে মাথায় রেখে তার মতো হব, সেই রকম ভাবে আমি আমার জীবনযাত্রা করব, এই জিনিসগুলোকে ধাওয়া করতে করতে মানসিক মেন্টাল হেলথের জায়গাটা খুব খারাপ ভাবে বাচ্চাদের এফেক্টেড হচ্ছে। বাচ্চাদের হওয়ার কারণটা আরো হচ্ছে তারা এখনো ফরম্যাটিভ ইয়ার্সে, তারা এখনো তাদের আহ, জীবনটা তৈরি করছে। তাই তাদের এক্সপিরিয়েন্সেস তার পার্সোনালিটি এবং তার পুরো ফিউচার লাইফটাকে সাজাবে। যেহেতু এই জায়গাগুলো আটকে যাচ্ছে এবং খারাপ খারাপ ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্লাস আমি আবারও বন্ধুদের কথাটা এই জন্য বলছি, বন্ধু ভীষণ দরকার। বন্ধু মানে তাহলে সত্যিকার নয়। তাহলে আইনের প্রয়োজনীয়তাটা যদি আপনি স্বীকার করেন, তাহলে ভারতের মতো দেশে এই আইন কি লাগু করা সম্ভব? ভারতের মতো দেশে আইন লাগু করতে অসুবিধা কিছু নেই, কিন্তু কোনো ভারতের মতো দেশ বলে তো যথেষ্ট একটি বড় দেশ, এবং এখানে এই যদি জন্যই ভারতের এত বৈচিত্র্য, ভারতের হ্যাঁ, এত ভাষাভাষীর দেশ, এত হুম, বিভিন্নতা, তার মধ্যে থেকে একটা আইনে বেঁধে ফেলা, এটা কি সম্ভব? হ্যাঁ, আইনটা তো একটা আইনে বলতে এখানে তো একটা এজ লিমিটকে বেঁধে দেওয়া হচ্ছে, যে যতক্ষণ একটা মানুষকে, দেখুন কোনো না কোনো জায়গায় আমাকে তো একটা জিনিস বাঁধতেই হবে। আমি যখন তাকে 18 বছর বয়সে ধরছি যে সে এতটা ম্যাচিওর যে সে নিজের শুধু নিজের ভবিষ্যৎ জীবন নয়, সে তা এটাও নিজে সিদ্ধান্ত নিতে পারে যে তার দেশকে চালাবে, যে সে কার আন্ডারে থাকবে, তাহলে বাকি সমস্ত কিছুর ব্যাপারে সে যথেষ্ট ম্যাচিওর নিশ্চয়ই আমরা ভেবে নিচ্ছি।
তাহলে সেইটাকে মাথায় রেখে সেটাই যদি মেনে নেওয়া হয় যে এইটাই তোমার ঠিক বয়স, এবারে তুমি ডিসাইড করো যে তুমি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে থাকবে থাকবে না, তাতে তুমি কি করে শেয়ার করবে। কারণ কি, ওই যে আমি আবারও বললাম, আগের বয়সটা ছিল ফর্মেটিভ ইয়ার, আমি কিন্তু অ্যাডাল্ট এজটাকে ধরে নিচ্ছি যে তার অলরেডি ফর্ম হয়ে গেছে। নাও শি অর হি ইজ আ ফুল গ্রোন ইন্ডিভিজুয়াল, যার নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে, সে নিজস্ব রিজনিং নিজের মতো করে করে, তার নিজস্ব একটা চিন্তা শক্তি আছে। সুতরাং এখন তো সে নিজে চিন্তা করে নিজের ধারণা নেবে। তার আগেরটাতে আইনের কেন প্রয়োজন? কারণ তখনও তো সে ডেভেলপ নয়, সে তো নিজের ভালো মন্দটা বুঝতে পারছে না। এবং যদি সেটা হয়ে থাকে, যেটা আপনি বললেন, বিভিন্ন কারণে হয়তো সব জায়গায় প্যারেন্টাল ইনফ্লুয়েন্সটাও কাজ করছে না, যেহেতু বাবা মারাও হয়তো ওয়ার্কিং, সবসময় প্যারেন্টসরাও খেয়াল রাখতে পারছে না, সেক্ষেত্রে আইন যদি হয়ে যায় যে এই জায়গাটার এই বা এরা ইউজ করতে পারবে না, তো এটা তো ওইখানে ওদের এমন ভাবে সিকিউরিটি ডেভেলপ হবে যে ওর থেকে কম বয়সী বাচ্চারা কিন্তু সেইটার অ্যাক্সেসই পাবে না। তো অবশ্যই এই সব ক্ষেত্রে কিন্তু আইনের প্রয়োজনীয়তা আছে। আমরা এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম তার মধ্যে সবচেয়ে বেশি সময় আমরা ব্যয় করলাম কম বয়সী বাচ্চাদের জন্য, ছেলে মেয়েদের জন্য। এবং আপনি এই মুহূর্তে বললেন যে একটা বয়সের পর আমরা ধরে নিই ছেলে বা মেয়ে সে অ্যাডাল্ট, এবার সে সিদ্ধান্ত নিতে পারবে। কিন্তু আপনি এর আগেও বললেন যে মোবাইলের প্রতি বা এই সোশ্যাল মিডিয়ার প্রতি একটা আসক্তি তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু আমরা তো ইদানিং আজকাল দেখছি অনেক বয়স্ক মানুষ মোবাইলে এত বুঁদ হয়ে থাকছেন যে ট্রেন এসে ধাক্কা মেরে তার প্রাণ নিয়ে চলে যাচ্ছে, তাও তার খেয়াল থাকছে না। তাহলে অ্যাডাল্ট এবং যারা অ্যাডাল্ট নয় তাদের মধ্যে তফাৎটা করবেন কি করে? এই ব্যাপারটাই আপনাকে আজকে আমার শেষ প্রশ্ন। প্রথম কথা হচ্ছে, আসক্তি নিয়ে যখন আমি কথা বলছি, আমরা কিন্তু বারবারই বলছি, আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, বাচ্চারা সিগারেট খায় না খায় সেটা আমি ছেড়েই দিলাম, অ্যাডাল্টরা কিনে খায় তো, লেখা থাকে তো প্যাকেটের উপরে, ইট ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। তাহলে আমি যদি সিদ্ধান্ত নিই যে আমি এটা বিষ জেনেও খাবো, সেক্ষেত্রে আপনাকে কেউ কেন কিছু বলছে না? কারণ আপনাকে এটা ম্যাক্সিমাম কেউ, একজন অ্যাডাল্ট মানুষকে কি বলে যে তুই জেনেও খাচ্ছিস, কারণ ওই মানুষটি এটার ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল। আমি কেন এজটার কথা বললাম, কারণ বাচ্চাদের ক্ষেত্রে আমরা এটাই ধরে নিচ্ছি যে সে এখনো পূর্ণ বয়স্ক নয় এবং সে এতটা ম্যাচিউরড নয় যে সে বুঝতে পারছে তার কোনটা ঠিক এবং কোনটা ভুল। তাই তাদের রেকটিফিকেশনের ক্ষেত্রে আমাদের প্যারেন্টাল ইনফ্লুয়েন্স, টিচার ইনফ্লুয়েন্স, বা আপনি ধরে নিলাম আমি লিগালের ক্ষেত্রেও, মানে মোট কথা সোশ্যালের দায়, সোসাইটির দায়বদ্ধতা, বাবা মার দায়বদ্ধতা, সবার কিছু না কিছু দায়বদ্ধতা আছে। এবারে একজন অ্যাডাল্ট ইন্ডিভিজুয়াল, সে কিন্তু ইন ফুল সেন্সই কিন্তু সে অ্যাডিকশনে যায়, সে কিন্তু কারোর ইনফ্লুয়েন্স না, ইট ইজ হার অর হিজ চয়েস যে আমি এটা করব কি না। এবং নেশা যে কোনো ক্ষেত্রে যে কোনো বয়সে ক্ষতিকারক, এটা তো আমরা সবাই জানি। তো সেক্ষেত্রে আইন, এবারে যদি আপনি বলেন যে আমি কি তাহলে আইন করে বন্ধ করে দেবো বড়দের জন্যও, সেটা কিন্তু দেশের ব্যাপার, সেটা কিন্তু একেবারেই একটা লিগ্যাল কনসেপ্ট। সেটা কোন দেশ, এবং আমি কিন্তু জানি কয়েকটি দেশ যারা কখনোই কোনো রকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে সাপোর্ট করে না, সেটা যে কোনো বয়সকে, যেসব দেশে সেই জিনিসগুলো চলে না এবং সেটা লিগালি নয় বলে সেই অ্যাপস গুলো সেখানে ইউজডই হতে পারে, ওইসব দেশে হয় না। তো এটা সেই দেশের ব্যাপার। কিন্তু একমাত্র এই ধরনের জিনিস ব্যবহার করেই যে তাদের মেন্টাল হেলথ অ্যাফেক্টেড হচ্ছে তাও নয়। বহু ক্ষেত্রে আমরা এটাও বলতে পারি যে বড়দের ক্ষেত্রে, মানে এটা ওই যে বললাম গুড ইউজ ব্যাড ইউজ দুটোই আছে, মুশকিলটা হয় মিস ইউজে। এবার আমি সেইটা কম বয়সে করছি না বেশি বয়সে করছি, সেটা ব্যাপার। এবার আমি বেশি বয়সে আপনি গিয়ে যদি মিস ইউজ করি, আপনি তাহলে অ্যাডাল্টদের জন্য এই কথাটাই বলতে চাইছেন যে তারা, রবীন্দ্রনাথের ভাষায় বলতে গেলে, আমি জেনে শুনে বিষ করেছি পান। অবশ্যই জেনে শুনে বেশ করেছি পান। আর সেই কারণেই কিন্তু তাদের যদি কোনো অসুবিধা হয়, আমরা কিন্তু প্রত্যেক ক্ষেত্রে আমাদের ভাষায় বলি যে আমরা আপনাদের কাছে অবশ্যই রাস্তা খোলা আছে। বহু ক্ষেত্রে তারা তাদের অসুবিধার জন্য যে কোনো আমাদের এক্সপার্টসদের কাছে আসেন, যেখানে তারা তাদের হেল্পের, বিভিন্ন রকমের হেল্পের জন্য আসেন। অনেকে কিন্তু অনেক ভালোর জন্য, আপনি কি জানেন, মন খারাপের থেকে মন ভালো করতেও মোবাইল ফোনের ব্যবহার হতে পারে।
সেটাতে তার পছন্দসই গান বাজতে পারে, উইন্ডো শপিং হতে পারে, যে মনটা খারাপ লাগছে, প্লাস আমি কিন্তু অনলাইন বইও পড়তে পারি। সুতরাং আমি মন ভালো করার জন্য বা অত্যন্ত নেশা করার জন্য আমি কি কারণে জিনিসটা ব্যবহার করছি সেটা বেশি ইম্পর্টেন্ট। ইউজ না মিস ইউজ, আমি কোনটা বেছে নেব। অ্যাডাল্টদের ক্ষেত্রে জায়গাটা হচ্ছে তারা জেনে শুনে যখন মিস ইউজে ঢুকে যাচ্ছেন, তখন কিন্তু তারা এটা একবারও ভাবছেন না আমি এটা মিস ইউজ করছি। বাচ্চাদের ক্ষেত্রে আমরা এটা জায়গায় বলতে পারি যে তারা না বুঝে করছে, সেই জন্য আমরা তাদেরকে আটকাতে পারি। অ্যাডাল্টদের ক্ষেত্রে তারা প্রবলেমে পড়লে, তারা যখন বুঝতে পারছেন এটা অসুবিধা, কখনো তারা নিজেরা চেক করছেন, কখনো কোনো এক্সপার্টের কাছে আসছেন। আজকের এই আলোচনা আমরা এখানেই শেষ করছি, অন্যদিন অন্য বিষয়ে আলোচনা করব। আপনাকে পাঁচ মিশালির সঙ্গে কথা বলার জন্য অনেক ধন্যবাদ।